আসসালামু আলাইকুম। শিশু কিশোরদের নিয়ে সংবাদ ভিত্তিক অনুষ্ঠান আমরা করব যার আজকের পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ মোবারক হোসেন। প্রতি পর্বের মতো এই পর্বের শুরুতে জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। অবশেষে রায় কার্যকর হলো রামিসা হত্যা মামলার। বর্ষা ঋতু আগমনের পূর্বেই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। দ্বিতীয়বারের মতো রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছে বাংলাদেশ প্রতিনিধিত্ব দল বেঙ্গল সাব। এবারে বিস্তারিত। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় মাত্র ১৯ দিনে চূড়ান্ত রায় ঘোষণা করে বিচার বিভাগে দৃষ্টান্ত স্থাপন করেছে আদালত। এ রায়কে দেশে দ্রুত বিচার নিশ্চিত করার ক্ষেত্রে এক নতুন নজির হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। সাধারণ মানুষের মাঝে স্বস্তি এনে দেওয়া এই ঐতিহাসিক রায়কে মানদণ্ড ধরে এখন দেশের প্রতিটি জঘন্য অপরাধের বিচার এভাবেই দ্রুত সম্পন্ন করার কথা বলছেন সকলে। বিস্তারিত দেখুন সাবিহা আঞ্জুম পৌশির রিপোর্টে। বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে বিরল এক দৃষ্টান্ত স্থাপন করেছে শিশু রামিসা আক্তার হত্যা মামলা। রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মাত্র ১৯ দিনের মধ্যে আদালতের রায় ঘোষণা করা হয়েছে। এই মামলার রায় মূলত ৪ কার্যদিবসে সম্পন্ন হয়েছে। সেই নিরিখে এটা একটি মাইল ফলক হয়ে থাকবে। এই আসামি আদালতের নিকট ১৬৪ দ্বারা জবানবন্দিও দিয়েছিল এবং মাননীয় বিচারিক আদালতের নিকটও সে নিজেকে দোষ স্বীকার করে অনুকম্পা চেয়েছে। চাঞ্চল্যকর ঘটনার সাথে সংশ্লিষ্ট নিজেই স্বীকার করেছে। যেহেতু সে সাফা সাক্ষী দেয় নাই, তার মানে সে অপরাধী। যে অপরাধী প্রকৃত তার সাজা পেয়েছে, ন্যায় বিচার নিশ্চিত হয়েছে আমি মনে করি। রায়ে মূল আসামি সোহেল রানাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে অন্যতম দ্রুততম ধর্ষণ ও হত্যা মামলার বিচার হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আমার পরিবার সন্তুষ্ট এবং এই রায়ের পরবর্তী শুকরিয়া আদায় করে এবং সরকার প্রধানকে আমি ধন্যবাদ জানাই। প্রধান আসামি সোহেল রানার এই মৃত্যুদণ্ডের রায়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সাধারণ মানুষ। তবে তারা আরও বলছেন, ন্যায় বিচারের এই গতি যেন শুধু রামিসার হত্যাকাণ্ডে সীমাবদ্ধ না থাকে। দেশে এখনো যে অসংখ্য নরপশু ধর্ষণের মতো জঘন্য অপরাধ ঘটিয়েছে, তাদের বিরুদ্ধেও যেন এভাবেই দ্রুততম সময় কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয়। আরে ফাঁসি দিছে, আমরা অনেক খুশি হয়েছি। রামিসার আমরা চাই যে ওর খুনিটা যেন খুবই তাড়াতাড়ি ফাঁসি হয়, আর ওমন যেন আর কোনো বাচ্চা ওভাবে যেন না মরে, সেজন্য সরকার যেন খুবই কঠিন একটা ব্যবস্থা নেয়। ও লাস্ট বলে গেছিল আমাদের চকলেট খাওয়াবে, কিন্তু আসলে তার হয়নি। পরের দিন তার আসেই নাই। রামিসা খুব ভালো মেয়ে। যখন আমরা শুনছি যে ওর ফাঁসির রায় দেওয়া হবে, তখন আমাদের অনেক খুশি খুশি হয়েছে। এরকম যেন আমাদের সামনে কোনো বাচ্চাদের না হয়। রাস্তাঘাটে ছেলে মেয়েদের কোনো নিরাপত্তা নাই। বাংলাদেশের হাজারো রামিসার মতো মেয়ে দর্শিত হচ্ছে, তাদের ক্ষেত্রে যাতে এই ধরনের রায়টা বহাল রাখেন। বিশেষজ্ঞরা বলছেন, রামিসার হত্যা মামলার এই ঐতিহাসিক রায়কে দেশের বিচার ব্যবস্থার প্রতিটি স্তরে একটি স্থায়ী মানবদণ্ড হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। সকলের যদি আন্তরিকতা থাকে এবং ন্যায়নিষ্ঠার সাথে যদি মামলা তদন্ত করা যায়, তাহলে দ্রুততম সময়ের মধ্যে সমস্ত মামলা নিষ্পত্তি করা সম্ভব এবং এই মামলাটাকে অনুসরণ করেই ভবিষ্যতে যে কোনো মামলার কার্যক্রম পরিচালনা করা সম্ভব। এমন দ্রুত বিচার একদিকে যেমন স্বস্তি দিচ্ছে, তেমনই প্রশ্ন তুলছে, সব মামলায় কি এভাবে দ্রুত বিচার নিশ্চিত করা সম্ভব? বিশেষজ্ঞরা বলছেন, এই নজির ধরে রেখে যদি প্রতিটি অপরাধের বিচার দ্রুত ও কার্যকরভাবে সম্পূর্ণ করা যায়, তবেই গড়ে উঠবে একটি নিরাপদ ও ন্যায় বিচার সমাজ। সাবিহা আঞ্জুম পৌশি, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। গতকাল 12 জুন থেকে শুরু হলো দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফিফা বিশ্বকাপ 2026। এবারের আসর বসেছে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে। ফুটবলপ্রেমী বাংলাদেশিদের মাঝের উচ্ছ্বাস, আনন্দ এবং কৌতূহল নিয়ে থাকছে এবারের প্রতিবেদন। ভৌগোলিক দূরত্ব প্রায় 17,000 কিলোমিটার, দেয়াল মুছে যায়। ল্যাটিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা হয়ে ওঠে বাংলাদেশের কোটি মানুষের তীব্র আবেগ ও আত্মপরিচয়। আর্জেন্টিনার সাপোর্ট করি, আমার প্রচুর ভালো লাগে। আর্জেন্টিনারকেও ভালো লাগে, আমার মেসিকেও ভালো লাগে। আর্জেন্টিনাকে সাপোর্ট করি না, ঠিক আছে, আর্জেন্টিনা সবসময় ব্রাজিলের প্রতিপক্ষ থাকে।
আর্জেন্টিনাকে সাপোর্ট করি না তার মানে এই না যে আর্জেন্টিনার প্লেয়ারদের আমরা পছন্দ করি। নেইমার কিংবা মেসি হয়তো জানেনই না বঙ্গোপসাগরের তীরের এই ছোট্ট দেশটিতে তাদের জন্য মানুষের হৃদস্পন্দন থমকে যায়। আসলে বিশ্বকাপ ফুটবল বাংলাদেশে তো একটা উন্মাদনার সৃষ্টি করে, তো তারই ধারাবাহিকতায় দেখা যায় যে আমাদের সমগ্র জাতি একটা দ্বিধাবিভক্তিতে পড়ে যায় যে আসলে কোন দল সাপোর্ট করব। বাংলাদেশে সাধারণত দেখা যায় যে ব্রাজিল এবং আর্জেন্টিনা। ব্রাজিল সাপোর্ট করি না, আমার ভালো লাগে না। আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, এটা ভালো লাগে। আমার মেসিরে ভালো লাগে, অনেক টিমমেট আছে তাদেরকে ভালো লাগে। সমীক্ষা বলছে টুর্নামেন্ট চলাকালীন বাংলাদেশে কোটি কোটি টাকার জার্সি, পতাকা ও প্রজেক্টর বিক্রি হয়। চায়ের দোকান থেকে কর্পোরেট অফিস সবখানের মূল আলোচ্য বিষয় থাকে এই দুই দল। ফুটবল আনন্দের প্রতীক, বিভেদের নয়। প্রিয় দলের প্রতি সমর্থন যেন আমাদের পারস্পরিক সম্মানবোধকে গ্রাস না করে। দেশে আশঙ্কাজনকভাবে বাড়ছে শিশুদের নিউমোনিয়া আক্রান্ত হওয়ার ঘটনা, যার ফলে হাসপাতালগুলোতে প্রতিনিয়ত বাড়ছে ভিড়। চিকিৎসকরা বলছেন সঠিক সময়ে চিকিৎসা না নেওয়া এবং অসচেতনতার কারণে অনেক শিশুর ক্ষেত্রেই এই রোগটি দ্রুত জটিল আকার ধারণ করছে। বিশেষজ্ঞদের মতে লক্ষণ দেখা মাত্রই দ্রুত চিকিৎসকের পরামর্শ এবং সঠিক পরিচর্যার মাধ্যমে শিশুদের নিউমোনিয়ার এই বড় ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। বিস্তারিত দেখুন আফিদা চৌধুরী তাহিরা রিপোর্টে। ঋতু পরিবর্তন, বায়ু দূষণ আর নানা কারণে বর্তমানে দেশে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন দেশের কোনো না কোনো হাসপাতালে শ্বাসকষ্ট আর তীব্র জ্বর নিয়ে ভর্তি হচ্ছে শত শত শিশু। হাসপাতালের শিশু ওয়ার্ডগুলোতে এখন তিল ধারণের ঠাঁই নেই। চিকিৎসকরা বলছেন সঠিক সময় সচেতন না হলে নিউমোনিয়া শিশুর শ্বসনতন্ত্রকে মারাত্মকভাবে এবং স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করে ফেলে। হামের পরবর্তী সময়ে বাচ্চাগুলো সাধারণ যে কোনো রোগ দিয়ে খুব সহজেই সংক্রমিত হয়। এই জন্যই হামের পরে বাচ্চাগুলো শ্বাসতন্ত্রের প্রদাহ এবং ব্রেইনের মেনিনজাইটিস হওয়ার প্রবণতা অনেক বেশি বেড়ে যায়। এটার মূল কারণ হচ্ছে যে কোভিড এরাটাতে আমরা ভ্যাকসিনেশন ওভাবে দেইনি। এছাড়াও আমাদের দেশ খুবই হাইলি পপুলেটেড কান্ট্রি এবং এখানে একটা পেশেন্ট যদি ইনফেক্টেড থাকে সেই পেশেন্টটা খুব দ্রুত আশেপাশের মানুষজনকে ছড়িয়ে দিচ্ছে। এছাড়া আমরা খুব র্যাপিডলি পেশেন্ট ডায়াগনোসিস করে তাকে আলাদা করতে পারছি না। এছাড়া আমাদের দেশে বাচ্চাগুলোর অপুষ্টির হার অনেক বেশি এবং ভ্যাকসিন না দেয়া এবং ভ্যাকসিন সম্পর্কে ভুল ধারণার কারণেই এটা খুব দ্রুত ছড়াচ্ছে। বাংলাদেশে নিউমোনিয়ার এই ভয়াবহতা কতটা রূপ নিয়েছে তা হাসপাতালের পরিসংখ্যানের দিকে তাকালে স্পষ্ট হয়ে ওঠে। পরিসংখ্যানে উঠে এসেছে বর্তমানে দেশের শিশু হাসপাতালগুলোর সাধারণ ও জরুরি ওয়ার্ডে যত শিশু ভর্তি হচ্ছে তার প্রায় 50 থেকে 60% শিশুই নিউমোনিয়া আক্রান্ত। এই হার কোনো কোনো হাসপাতালে 70 থেকে 80% পর্যন্ত ঠেকেছে। অর্থাৎ হাসপাতালে শয্যাশায়ী প্রতি 10 জন শিশুর মধ্যে 7 থেকে 8 জনই লড়ছে এই শ্বাসকষ্টের বিরুদ্ধে। এটা প্রতিকারের প্রথম, প্রধান এবং একমাত্র উপায় হচ্ছে ভ্যাকসিনেশন। আমাদের যে ইপিআই স্কেজুলে যে এমআর ভ্যাকসিন আছে 9 মাস এবং 15 মাসে, সেটা অবশ্যই আমাদেরকে এনশিওর করতে হবে। এছাড়া রিসেন্টলি গভর্নমেন্ট একটা এক্সট্রা ডোজ অফ এমআর ভ্যাকসিন আমাদেরকে দিয়েছে। ওই ডোজটাও যদি দিয়ে থাকি তাহলে আমাদের এটা কমিয়ে আনা সম্ভব। চিকিৎসকরা বলছেন এই সংকটের পেছনে সবচেয়ে বড় কারণ অভিভাবকদের অসচেতনতা এবং দেরিতে সিদ্ধান্ত নেওয়া। অনেক পরিবারই শিশু দ্রুত শ্বাস নেওয়া, বুক ডেবে যাওয়া বা ক্রমাগত কাশিকে সাধারণ ঠান্ডা মনে করেন। তাই শিশু স্বাস্থ্যে আরও বেশি সচেতন হতে হবে অভিভাবককে। আফিদা চৌধুরী তাহিরা, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দেশে প্রতি 3 জন শিশুর মধ্যে 2 জনই ভুগছে চোখের নানা সমস্যায়। আন্তর্জাতিকভাবে শিশুদের ডিভাইস ব্যবহারের স্বীকৃত সময়সীমা দিনে সর্বোচ্চ 2 ঘন্টা হলেও ঢাকার শিশুদের ক্ষেত্রে স্ক্রিন টাইম 4 ঘন্টারও বেশি। সম্প্রতি আইসিডিডিআরবি এর এক গবেষণায় উঠে এসেছে এমন ভয়াবহ তথ্য, যেখানে বিশেষজ্ঞরা বলছেন পর্যাপ্ত খেলার মাঠের অভাবই মূলত শিশুদের দিন দিন ডিভাইসমুখী করে তুলছে। বিস্তারিত দেখুন ফারিয়া আক্তারের রিপোর্টে। রাজধানীর একটি বেসরকারি স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী নাহিয়ান পড়াশোনা ছাড়া তার বাকি সময়টা কাটে এই 4 কোণার স্ক্রিনে। বন্ধুদের সাথে ছোঁয়াছুঁয়ি খেলার চঞ্চল শৈশব আজ হারিয়ে গেছে এক ডিজিটাল জগতে। নাহিয়ানের মতন আজ হাজারো শিশুর শৈশব বন্দী হয়ে পড়েছে মুঠোফোন, টেলিভিশন কিংবা কম্পিউটারের স্ক্রিনে। ইট পাথরের এই খাঁচার মাঠের অভাব আর কর্মজীবী বাবা মায়ের ব্যস্ততা সব মিলিয়ে একাকিত্ব কাটাতে শিশুরা বেছে নিচ্ছে এই মরণ নেশা। দেখা যায় কি ম্যাক্সিমাম সময় আমাকে কর্মের জন্য বাইরে থাকতে হয়, তারপরে আমার ওয়াইফও কিচেনে অনেক বেশি সময় দিতে হয়। স্কুল থেকে আসার পরে দেখা যায় কি এই আর তো কোনো খেলাধুলার কোনো মাঠও নাই বা এখানে আশেপাশে খেলাধুলার মতো কোনো অপরচুনিটি নাই, যে কারণে
অনায়াসে যাদের মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে ওরা। আমি নিজেও বুঝতেছি, কিন্তু বাবা হিসাবে দেখা যায় কি ওদেরকে এরকম সময় দিতে পারতেছি না। ঘরে থাকি তো তাদের মন খালি এই টিভি দেখা, মোবাইল দেখা, তারপর ছাড়া তো আর কোনো কিছু নাই। এই রুমে থেকে ওই রুমে, ওই রুমে থেকে ওই রুমে। হাঁটতে পারতো উন্মুক্ত জায়গায়, তারপর মাঠে খেলাধুলা করতে পারতো। আমরা যখন ছোট ছিলাম তখন তো আমরা এটাই করতাম না, খেলাধুলা করতাম, মাঠে ঘুরতাম, জমিতে ঘুরতাম। এখন বাচ্চাদেরকে আপনি যদি জিজ্ঞেস করেন খেলাধুলার নামই বলতে পারবে না। সাময়িক আনন্দের এই ডিভাইসগুলো যে আমাদের সন্তানদের কতটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে তা উঠে এসেছে আইসিডিডিআরবির এক সাম্প্রতিক গবেষণায়, যেখানে আন্তর্জাতিকভাবে শিশুদের স্ক্রিন টাইমের স্বীকৃত সীমা সর্বোচ্চ ২ ঘণ্টা, সেখানে ঢাকার শিশুরা প্রতিদিন গড়ে প্রায় ৪ ঘণ্টা সময় কাটাচ্ছে স্ক্রিনের সামনে। গবেষণায় আরও উঠে এসেছে ঢাকার ৮৩% শিশুই প্রতিদিন ২ ঘণ্টার বেশি স্ক্রিন ব্যবহার করে, আর এর খেসারত দিতে হচ্ছে তাদের শরীর ও মন দিয়ে। ১/৩ বেশি শিশু ভুগছে চোখের সমস্যায়, আর ৮০% শিশুর নিত্যসঙ্গী তীব্র মাথা ব্যথা। আমরা মূলত রিসার্চটা করেছিলাম ২০২২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত, এবং আমার এজ গ্রুপ ছিল ৬ থেকে ১৪ বছর। যদিও আমি এভারেজ পেয়েছি ৫ ঘন্টার মধ্যে বাচ্চারা স্ক্রিন দেখে, এবং আমি দেখেছি যে প্রতি ৩ জন শিশুর মধ্যে একজন শিশুর চোখের সমস্যা দেখা দিচ্ছে। ৮০% বাচ্চারা মাথা ব্যথার কথা বলছে, এবং প্রতি ৫ জনের মধ্যে ২ জন শিশুই এক বা একাধিক মানসিক সমস্যার কথা বলছে। আমাদের দেশে মূলত বাচ্চাদের খেলার স্পেস অনেক কম, স্কুলগুলোতেও মেইনলি খেলার কোনো জায়গা নাই। ইদানিং আমরা ফলো করছি যে সমস্ত স্কুলের পরে বাচ্চাদের কোচিং সেন্টারগুলো সব বিকালে হয়। যখন বাচ্চাদের খেলার টাইম তখন আমরা তাদেরকে এঙ্গেজ করে রাখতেছি অন্য পড়াশোনার ক্ষেত্রে। সেক্ষেত্রে তো বাচ্চারা সময় দিতে পারছে না খেলাতে, আর এই বয়সে বাচ্চাদের মধ্যে তো খেলার একটা প্রবণতা থাকবে, তাই না? বাচ্চাদেরকে আমাদেরকে সময় দিতে হবে, শুধু বাবা মা কেন, সোশ্যালিজমের মধ্যেও আমাদেরকে কিন্তু অনেক ভূমিকা আছে। এই কৃত্রিম পর্দা শিশুদের শারীরিক ও মানসিকভাবে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। ডিভাইস ব্যবহারের সময়সীমা নিয়ন্ত্রণ করে শিশুদের হাতে তুলে দিতে হবে গল্পের বই, সুযোগ করে দিতে হবে খেলাধুলার। ফারিয়া আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। বর্ষার শুরুতেই দেশে আশঙ্কাজনকভাবে বাড়ছে মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই হাসপাতালগুলোতে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। চিকিৎসকরা বলছেন, বড়দের তুলনায় শিশুরা খুব সহজে ডেঙ্গুতে আক্রান্ত হয়, তাই এ সময়ে তাদের সুরক্ষার প্রয়োজন বাড়তি সচেতনতা। সেই সাথে যে কোনো উপসর্গ দেখা দিলেই দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত দেখুন তাসমিম আক্তার রুহির রিপোর্টে। বৃষ্টিতে বিভিন্ন স্থানে পানি জমে থাকায় এডিস মশার প্রজনন বেড়েছে। এর ফলে ডেঙ্গুর প্রকোপও আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। ঢাকার বিভিন্ন এলাকায় মশার উপদ্রব বেড়ে যাওয়ায় উদ্বেগ বাসিন্দাদের। মশার কারণে রাতে ঘুমানো যায় না, দিনের বেলা বসানো যায় না, প্রচুর মশা। এখন আর কোনো মশার ওষুধ দেওয়ার মতন কেউ আসে না, না মান্ডার না মুগদার, কোনো সাইডেরই কেউ আসে না, চোখে পড়ে না। হয়তো অনেক আগে দিছিল, এখন আর দিচ্ছে না। বর্ষা মৌসুমের শুরুতেই হাসপাতালগুলোতে প্রতিদিন নতুন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরে এই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩,৮৪৪ জন। এছাড়া এই বছরে ডেঙ্গুতে ৬ জন মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞদের মতে শিশুদের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলক বেশি, তাই অভিভাবকদের সন্তানদের বিষয়ে বাড়তি যত্ন নিতে হবে। জ্বর থাকে, ওটার সাথে শরীর হাত ব্যথা, মাথা ব্যথা, শরীর হাত ব্যথা, বমি বমি ভাব, পেটের ব্যথা, অনেক বাচ্চার ডায়রিয়া নিয়েও আসতে পারে। তো এটা প্রথম 3 থেকে 4 দিন পর্যন্ত এই জ্বরটা থাকে, তারপর জ্বর আস্তে আস্তে কমে যায়। জ্বর কমে যাওয়ার পরে সমস্যা তাদের শুরু হয়। যদি তাদের পেটের ব্যথা তীব্র হয়, যদি খুব বেশি বমি হইতে থাকে, খুব বেশি দুর্বল হয়ে পড়ে, ওই বাচ্চাগুলিকে আমরা হাসপাতালে ভর্তি করি। কারণ তোমরা জানো যে ডেঙ্গু হলে শরীরের মধ্যে একটা শরীরে যে রক্তের থেকে যে পানিটা থাকে সেটা বের হয়ে যায়, পানি শূন্যতা দেখা দেয় তাদের। জ্বর, মাথা ব্যথা, শরীর হাত ব্যথা, বমি বমি ভাব, পেটের ব্যথা, এইরকম অবস্থা হইলে মায়েদেরকে বলতে হবে যে আপনারা আপনার বাচ্চার যত কেজি ওজন তত চামচ স্যালাইনের পানি খাওয়াতে থাকেন বারে বারে। তার ঘন ঘন প্রস্রাব হবে, এই প্রস্রাব হইলে বাচ্চাটা পানি শূন্যতার হয় না,
পানি শূন্যতা না হলে বাচ্চারা খারাপ অবস্থায় যাবে না। বর্ষা মৌসুমের শুরুতেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠার আগেই এডিস মশার বিস্তার রোধে জনসচেতনতার বৃদ্ধি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তাসমিমা আক্তার রুহি, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্ডার ওয়াটার রোবোটিক্স প্রতিযোগিতা রোবোসাবে দ্বিতীয়বারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের ছাত্র নেতৃত্বাধীন দল বেঙ্গল সাব। দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এই দল এবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। কেমন চলছে তাদের প্রস্তুতি, কি স্বপ্ন নিয়ে বিশ্বমঞ্চে লড়তে যাচ্ছে এই তরুণরা, জানাচ্ছেন আফরিন আক্তার। বিশ্বের অন্যতম বৃহৎ ছাত্র পর্যায়ের আন্ডার ওয়াটার রোবোটিক্স প্রতিযোগিতা রোবোসাবে দ্বিতীয়বারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের ছাত্র নেতৃত্বাধীন দল বেঙ্গল সাব। দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের নিয়ে গড়ে ওঠা এই দল এবারও যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। এই বছরেরটা হলো আন্ডার ওয়াটার ভেহিকেল রোবট, যেটি কিনা একটা মিশন কমপ্লিট করবে আন্ডার ওয়াটারে। এখন আমি সেখানে টেকআউট কোর্সে জয়েন হলাম এবং সেখানে বেসিক কোর্স এবং অ্যাডভান্স কোর্স, বেসিক কোর্স শেষ করে এখন অ্যাডভান্স কোর্সে সব ফাংশন শেষ করে এখন আমি সব রোবট তৈরি করতে চাই, এখন রোবট করতেছি। গত বছর দলটি তৈরি করেছিল বাংলাদেশের প্রথম ছাত্র নির্মিত অটোনোমাস আন্ডার ওয়াটার ভেহিকেল বা AUV হাঙর 1.0। সেই অভিজ্ঞতার ভিত্তিতে এবার তৈরি হয়েছে হাঙর 2.0। পানির নিচে মানুষের সরাসরি নিয়ন্ত্রণ ছাড়াই বিভিন্ন কাজ সম্পন্ন করতে সক্ষম এই রোবট। হাঙর 2.0-তে আমি মেইনলি ইলেকট্রিক্যাল টিমে আছি। আমাদের হাঙর 2.0 আমাদের পুরো টিমের জন্য বিভিন্ন সাব টিমস ভাগ করা আছে। সো ইলেকট্রিক্যাল টিমের মেইন কাজই হচ্ছে আমাদের যেসব কম্পোনেন্টস রয়েছে সবগুলো একটি সার্কিট বোর্ডের মধ্যে পাওয়ার দেওয়া এবং হচ্ছে ওইটার যে আমাদের ডেটা কালেক্ট করতে হবে ওই ডেটাগুলো কালেক্ট করা। আমি এখন টেকনোলজির সাথে আছি, আমি ফিউচারেও চাই আমি যাতে টেকনোলজির সাথেই থাকি এবং এ দেশের জন্য কিছু একটা করতে পারি। এ দেশের একটি মোটিভ, মানে সরকার একটি মোটিভ আছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনকে এগিয়ে নিয়ে যাওয়া। সো আমি চাই এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যাতে টেকনোলজির হাত ধরে এগিয়ে যায় এই দেশে। 25 জন সদস্য এবং একজন উপদেষ্টাকে নিয়ে গঠিত এই দলটি দেশের প্রথম ছাত্র নেতৃত্বাধীন আন্ডার ওয়াটার রোবোটিক্স টিম। এবছর আমরা হাঙর 2.0 নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছি। আমাদের AUVটা পানির নিচে কিছু টাস্ক সম্পন্ন করতে পারে, এমন কিছু টাস্ক আছে। টর্পেডো লঞ্চ করা, একটি ফিক্সড টার্গেটে টর্পেডোটা লঞ্চ করতে হবে। পানির উপর একটি অক্টাগন আছে, এই অক্টাগনের উপর সে ফ্লোট করে উঠবে। তাছাড়া পানির নিচে আপনার কিছু প্লেস থাকে যেখানে আপনার মার্কার ড্রপ করতে হবে, সেই মার্কার সে ড্রপ করতে পারে, গেট ক্রস করতে পারে। সবচেয়ে মজার কথা হচ্ছে এই টাস্কগুলো আপনি কোনো কন্ট্রোল করছেন না, এগুলো হচ্ছে অটোনোমাসলি কাজগুলো হচ্ছে। অর্থাৎ আপনি একবার সুইচ অন করে দিলে সে নিজেই পানির নিচে নিজের মতো করে নেভিগেট করে 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 গিয়ে সে কাজগুলো সম্পন্ন করবে। সদস্যদের মধ্যে রয়েছে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও কম্পিউটার সায়েন্স বিভিন্ন ক্ষেত্রের শিক্ষার্থীরা একসঙ্গে কাজ করছেন একটি স্বপ্ন নিয়ে। যদি আমরা আর্থিক সাপোর্ট পাই তাহলে টেক অটোক্রাটসের মাধ্যমে আমরা সারা বিশ্বে আমার দেশটাকে রিপ্রেজেন্ট করতে পারবো এবং আমাদের দেশের অনেক উন্নয়ন করতে পারবো। তাদের সাফল্যগাথাও কম নয়। 2024 ও 2025 সালে আন্তর্জাতিক পর্যায়ে এই শিক্ষার্থীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। গ্রিসে অনুষ্ঠিত 25তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড এবং দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত 26তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে সিলভার ও ব্রোঞ্জ এবং ওয়ার্ল্ড ইনোভেশন কম্পিটিশন এক্সিবিশনে গোল্ড মেডেল অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে আনেন। তরুণদের প্রযুক্তিগত দক্ষতা এবং উদ্ভাবনী সক্ষমতা তুলে ধরার ক্ষেত্রেও এটি একটি বড় সুযোগ। আফরিন আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। তারুণ্যের উচ্ছ্বাস আর সৃজনশীলতার মেলবন্ধন। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বা বিইউপির স্বাধীনতা অডিটোরিয়ামে গত 10 জুন বসেছিল মিডিয়া ও বিনোদন জগতের তারকাদের এক জমকালো আসর। বিশ্ববিদ্যালয়টির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাব MCC আয়োজন করে তাদের প্রথম প্যানেল ডিসকাশন ইভেন্ট আনস্ক্রিপ্টেড 1.0। একজন ক্রিয়েটরের মনে কি চলে, এই গভীর ও চমৎকার প্রশ্নকে সামনে রেখে শুরু হয় মূল আলোচনা। প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান সময়ের জনপ্রিয় 4 ব্যক্তিত্ব: আহমেদ রেজা, মেহেদি হাসান অপূর্ব, সাবিলা নূর এবং দীপ্তি চৌধুরী। গ্ল্যামারের পেছনের গল্প, প্রতিনিয়ত নতুন কিছু সৃষ্টির মানসিক চাপ, ঝুঁকি নেওয়া এবং ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর মতো নানা বাস্তব অভিজ্ঞতা তরুণ শিক্ষার্থীদের সাথে খোলামেলা শেয়ার করেন তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বিইউপির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ হাসান তারিক। আমন্ত্রিত অতিথিদের স্মারক ও সম্মাননা ক্রেস্ট প্রদান এবং একটি চমৎকার সম্মিলিত ফটো সেশনের মাধ্যমে পর্দা নামে এই আয়োজনের। 7 বছর ধরে তালাবদ্ধ শাহবাগের শিশু পার্ক। আধুনিকায়নের নামে দফায় দফায় প্রকল্পের মেয়াদ বাড়লেও শেষ হয়নি কাজ। উল্টো সবুজের বদলে কংক্রিটের স্থাপনা নির্মাণ নিয়ে দেখা দিয়েছে তীব্র বিতর্ক। শৈশবের সেই স্মৃতি বিজড়িত চত্বর কবে ফিরবে শিশুদের পদচারণায়? বিস্তারিত থাকছে এবারের রিপোর্টে। ঢাকার ফুসফুস খ্যাত শাহবাগে 1979 সালে যাত্রা শুরু করেছিল দেশের প্রথম শিশু পার্ক। এক সময় যে গেট দিয়ে ঢুকলে ভেসে আসতো শিশুদের কলকাকলি আর উল্লাস, আজ সেখানেই শুধু নিস্তব্ধতা। দীর্ঘ 7 বছর ধরে বন্ধ থাকা এই পার্কটি এখন কেবলই এক দীর্ঘ প্রতীক্ষার নাম। 1983 সাল থেকে ঢাকা সিটি কর্পোরেশনের অধীনে থাকা এই পার্কে একসময় হুইল ট্রেন ও ম্যারিগো রাউন্ড সহ ছিল 12টি জনপ্রিয় রাইড। কিন্তু 2019 সালে আধুনিকায়নের নামে যে সংস্কার কাজ শুরু হয় তা 7 বছরেও আলোর মুখ দেখেনি। নতুন এই প্রকল্পে কয়েকশো কোটি টাকা ব্যয়ে সংযোজিত হচ্ছে অত্যাধুনিক সব রাইড। অভিযোগ উঠেছে প্রাকৃতিক পরিবেশকে গুরুত্ব না দিয়ে পার্কটিকে অনেকটা কংক্রিটের জঙ্গলে রূপান্তর করা হচ্ছে। গাছপালা কমিয়ে স্থাপনা নির্মাণ করা ক্ষুব্ধ পরিবেশবিদরা। এতটা বছর ধরে শিশু পার্কটাকে নষ্ট করে ভেঙে ফেলা হলো এবং যে ডিজাইনটা করা হলো, আমরা সেখানে গিয়ে দেখেছি যে সেটা কনক্রিট আর কনক্রিট। এটা যে ন্যাচারাল শিশু পার্ক, যেটা একসময় অত্যন্ত প্রাণ প্রকৃতির একটা আশ্রয়স্থল ছিল এবং সেখানে বিনোদনও ছিল, এটা দেখলে আর বোঝাও পায়নি আগে কেমন শিশু পার্ক ছিল। এবং এই ধরনের প্রকল্পের ডিজাইন করা, যেটা যেই ঢাকা শহরে গরম অত্যন্ত বেশি, সবুজ নাই, সেখানে কনক্রিট আর কনক্রিট দিয়ে পুরো শিশু পার্কটাকে ঢেকে ফেলা হয়েছে এবং কনক্রিট দিয়ে ভারী করার কারণে প্রকল্পটা অনেক ভারী হয়েছে এবং এই শিশু পার্কটার এতদিন ধরেও এত বছর ধরেও প্রকল্পটা শেষ করতে পারলো না। বিশেষজ্ঞরা বলছেন বিশাল অঙ্কের এই বাজেট ব্যয় ছাড়াও কম খরচে এবং পরিবেশ বান্ধব উপায়ে পার্কটি সংস্কার করা সম্ভব ছিল। শিশু পার্কে আমরা যদি রিডিজাইন করতাম, সেটাকে আমরা বলি নেচার বেসড সলিউশন, হ্যাঁ, ল্যান্ডস্কেপিং সলিউশন, সেগুলো করলে তো আসলে প্রকল্পের টাকাটা কম থাকতো। তাই কি করা হয়েছে, এই শিশু পার্কটাকে একদম কনক্রিটের জঙ্গল বানানো হয়েছে, যেন আমার ইট কনক্রিটের পাথর যত আসবে সেখানে টাকাটা তত বেশি এখানে রোল করবে। তাহলে এই যে মনোবৃত্তি, এই মনোবৃত্তিটা আমাদের প্রতিষ্ঠানগুলো, সরকারি প্রতিষ্ঠান, সিটি কর্পোরেশন, অন্যান্য মন্ত্রণালয়, সবার মধ্যে এটা প্রথিত হয়ে গেছে। কিন্তু সময় মতো কাজ শেষ না হওয়ায় বেড়েছে প্রকল্পের ব্যয় আর দীর্ঘ হয়েছে সাধারণ মানুষের অপেক্ষা। কর্পোরেশন উত্তর জানে না কবে খুলতে পারবে, অথচ একটা প্রজন্ম, ঢাকা বা বাংলাদেশে একটা প্রজন্ম বড় হচ্ছে এই যে আমাদের যে সেন্ট্রাল শিশু পার্কের কোনো ধরনের সে বিনোদনের সুযোগ সুবিধা বঞ্চিত। এবং প্রান্তিক শিশুদের জন্য তো এই পার্কটা এই কারণে আশীর্বাদ ছিল যে সেখানে সপ্তাহের একটা দিন কোনো ধরনের ফি ছাড়া তারা চড়তে পারতো। এত সুন্দর একটা শিশু পার্ক, এত অ্যাক্সেসিবল শিশু পার্ক, সেটাকে কার স্বার্থে আমরা ধ্বংস করলাম? আর অবস্থাদৃষ্ট মনে হচ্ছে এখানে যে পরিমাণ দামি দামি রাইডের পরিকল্পনা করা হয়েছে, যদি শিশু পার্কটা অদূর ভবিষ্যতে কোনো একদিন খুলেও, তাহলে দেখা যাবে যে সেই রাইডগুলোর এত দাম যে সাধারণ মানুষ, মধ্যবিত্ত চড়তে পারবে না, প্রান্তিকরা তো চড়ার কথা চিন্তাও করবে না। তার একটা বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে শিশু পার্কটাকে পরিবর্তন করা হয়েছে, যে পরিকল্পনার সাথে পরিকল্পনাবিদদের কোনো ইনপুট না হয় নাই, জনগণও জানে না, কিন্তু স্বেচ্ছাচারী একটা প্রকল্প। তবে এত সব সীমাবদ্ধতা আর বিতর্কের মধ্যেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আবারও নতুন করেই ভাবছে। আগামী বছরের মধ্যেই শিশু পার্কটি নতুন সাজে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানান ডিএসসিসি কর্তৃপক্ষ। সংস্কারের দোহাই দিয়ে প্রায় 7 বছর যাবৎ বন্ধ রয়েছে ঢাকার শাহবাগে অবস্থিত শহীদ জিয়া শিশু পার্ক। পতিত আওয়ামী সরকারের আমলে শিশু পার্ককে কেন্দ্র করে রমরমা দুর্নীতির ব্যবসায় মেতে উঠেছিলেন তখনকার ঢাকা দক্ষিণের মেয়র তাপস এবং তার আওতাধীন সিটি কর্পোরেশন, যার সুবাদে তারা আত্মসাৎ করেছিলেন প্রায় কয়েক শত কোটি টাকা। এতগুলো দিন অতিবাহিত হওয়ার পরেও এখানকার কাজের সন্তোষজনক কোনো অগ্রগতি চোখে পড়েনি। ঠিক কবে নাগাদ এখানকার কাজ শেষ হবে তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে জনমনে। মোহাম্মদ মোবারক হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা পরামর্শমূলক কিছু থাকলে তা আমাদেরকে চিঠি লিখে জানাতে পারো। আমাদেরকে চিঠি লিখবা ঠিকানা পরিচালক আমরা করব জয়, এটিএন বাংলা, মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। এছাড়াও চাইলে তোমরা আমাদেরকে ইমেল করতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। এছাড়াও চাইলে তোমরা আমাদেরকে সরাসরি ফোন করে যোগাযোগ করতে পারো। আমাদের মোবাইল নম্বর 01536119945। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো এটিএন বাংলা পর্দায়। আল্লাহ হাফেজ।